ঠাকুরমার ঝুলিতে রাক্ষসী রানী প্রশ্ন করেছিল, সিঁড়ি তুমি কার? সিঁড়ি উত্তর দিয়েছিল, যে যায় তার। তবে আজকের রাজনীতির প্রেক্ষিতে প্রশ্নটা একটু আলাদা। 21শে জুলাই তুমি কার? ঘটনার প্রায় 3 দশক পর এই প্রশ্নেই দড়ি টানাটানি একেবারে চরমে। প্রথম প্রশ্ন, মেয়র রোডে 21শে জুলাইয়ের সমাবেশ করছে ঋতব্রত তৃণমূল। সভা করতে হবে ব্রিগেড কিংবা হাজরা মোড়ে। কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ করে জানালো পুলিশ। দলের পর এবার কি দলের মেগা ইভেন্টও হাতছাড়া হতে চলেছে কালীঘাটে? দ্বিতীয় প্রশ্ন, শহীদ মিনারে 21শে জুলাইয়ের সমাবেশ করতে ঝাঁপাচ্ছে কংগ্রেসও। কংগ্রেসের মঞ্চে এসে প্রায়শ্চিত্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভঙ্কর সরকারের। ক্ষমতাচ্যুত হয়েছেন মাত্র 70 দিন, তাতেই কি সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায়? তৃতীয় প্রশ্ন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা না থাকার ব্যাপার নয়, শহীদ তর্পণটাই আসল, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নাচ গান নয়, এবার শহীদ দিবস পালন হবে, মন্তব্য ববি হাকিমের। এখন ক্ষোভের বিস্ফোরণ, কিন্তু ব্রিগেডে পাগলু ডান্সের সময় টু শব্দটি শোনা যায়নি কেন? চতুর্থ প্রশ্ন, ক্যামাক স্ট্রিটই দলটাকে শেষ করলো। অভিষেককে সরাসরি আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়াটা গর্বের। 21শে জুলাইয়ের 7 দিন আগে এইসব বড় বড় ধাক্কা সামলাতে পারবে তো কালীঘাট? পঞ্চম প্রশ্ন, শিক্ষামন্ত্রী জেলে যাওয়া দেখছেন, এবার 2-1 উপাচার্যকেও জেলে দেখতে পারেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। তবে কি সামনে আসতে চলেছে উচ্চশিক্ষার কোনো মেগা কেলেঙ্কারি? তবে শুরুতেই দেখাবো 21শে জুলাই কার। 3 দশক পর এবার এই প্রশ্ন নিয়েই 3 পক্ষের দড়ি টানাটানি একেবারে তুঙ্গে। দেখুন, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না। এই ছবি এবার অতীত। শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের 21শে জুলাইয়ের আগে তৃণমূল ভেঙে চুরে খান। কে কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে, কিভাবে করবে, কার স্মরণে কত জোর, কার অধিকার, কে জোর করে দখল করছে, এসব নিয়েই এখন জোর বিতর্ক। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস। 21শে জুলাইয়ের কর্মসূচি, দাবিদার 3 পক্ষ। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করেন, কিন্তু এবার তারা সভা করার অনুমতি পাননি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল 21শে জুলাইয়ের শহীদ দিবস। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট তৃণমূল কোথায় শহীদ স্মরণের অনুষ্ঠান করবে, তাই এখনো ঠিক নয়। আমরা তো কেস ফাইল করেছি, কালকে হবে, কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে। অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। এই প্রেক্ষাপটে প্রশাসনের অনুমতি পেতে সোমবার লালবাজারে গিয়ে কথা বলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, তাদের ব্রিগেডে 21শে জুলাই কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এখনো কোনো অনুমতি দেননি। তারা গোটা বিষয়টা মহামান্য কলকাতা হাইকোর্টের যে দৃষ্টি, সেই দিকেই তারা রয়েছেন। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার লালবাজার থেকে ইমেল করে তাদের জানানো হয়েছে 21শে জুলাইয়ের কর্মসূচি তারা ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক। যদিও কালীঘাট তৃণমূল এই প্রস্তাবে রাজি নয়। তারা ভিক্টোরিয়া হাউস বা ডোনিনা ক্রসিং এ সমাবেশ করতে চায়। কালীঘাট তৃণমূলের তরফে ফের তা ইমেল করে জানানো হবে। এদিকে এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তারও শুনানি রয়েছে বুধবার। মেয়র রোডে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে ঋতব্রত তৃণমূল। আমরা আছি মেয়র রোড সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। এখানেই আগামী 21শে জুলাই ঋতব্রতপন্থী তৃণমূলরা শহীদ তর্পণ পালন করবেন। ইতিমধ্যেই পুলিশের তরফে অনুমতি মিলেছে। সোমবারই সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিভাবে শহীদ তর্পণ করে। তৃণমূল নিজেরাই আজকে দ্বিধাবিভক্ত। তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়েই তারা আজকে একে অপরের সঙ্গে লড়ছে। ঋতব্রতদের কথা সবটাই ম্যাচ ফিক্সিং, শ্যাডো বিজেপি, এবং তার সমস্ত কারিগরের 2 দিনে পারমিশন হয়ে গেল হচ্ছে মেয়র রোডে। 21শে জুলাই নিয়ে ত্রিমুখী লড়াইয়ে বিভ্রান্ত শহীদ পরিবাররাও। এ বলছে 21শে জুলাই করবে, ও বলছে 21শে জুলাই করবে না, দিদির কাছে যাবে না, ঋতব্রতর কাছে যাবে, আবার শুনছি কংগ্রেস করছে নতুন করে, কোথায় যাবে বুঝে উঠতে পারছি না এখন। কালীঘাট তৃণমূল আদালতে তাদের প্রথম পছন্দ হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাকে রেখেছে।
সেটা না পেলে বিকল্প হিসেবে জরিনা ক্রসিং এর আবেদন করেছে। বুধবার এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশারুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই একটা কথা বলি। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান কর্মসূচিতে যেভাবে কলকাতার রাজপথ 14 জন যুবকের রক্তে ভিজেছিল, আমরা মনে করি সেই ঘটনা নির্মম, বর্বরোচিত এবং চরম গণতন্ত্র বিরোধী। এখন সেই ঘটনার 33 বছর পর কোন পক্ষের শহীদ দিবস পালনের নৈতিক অধিকার আছে এ নিয়ে তিন পক্ষের দড়ি টানাটানিতে আমাদের কোনো আগ্রহ নেই। শহীদ দিবস পালনে কে সুয়োরানি, কে দুয়োরানি, বাঁদরের পিঠে ভাগের মতো কে মেয়র রোড পাবে, কে শহীদ মিনার পাবে, সে কূট বিতর্কের সমাধান প্রশাসন করুক আর তারা নিজেরা করুক। আমরা কিন্তু আজ তুলে ধরব একটা নির্লজ্জ মিথ্যাচার। হ্যাঁ, 21শে জুলাই নিয়ে একটা নির্লজ্জ মিথ্যাচার। মজার কথা কি জানেন, আমি নিজে বহুবার ওই 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস কভারও করেছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা কখনো বলতেন না, হঠাৎ গত কয়েক বছর হলো সেই কথা তিনি তার গোটা দল মিলে এক স্বরে বলতে শুরু করলেন। কি সেই কথাটা? কথাটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আন্দোলন নাকি ডেকেছিলেন এপিক কার্ড বা সচিত্র ভোটার পরিচয়পত্রের ভিত্তিতে নির্বাচনের দাবিতে। আজ যে সচিত্র পরিচয়পত্রের ভিত্তিতে ভোট হয় সেটা নাকি ওই 21শে জুলাইয়ের আন্দোলনের ফসল। আবার বলছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কলকাতার রাজপথে ওই ভয়াবহ ঘটনা যারা কভার করেছিলেন এমন বহু সাংবাদিক এখনও কাজ করছেন। আমার এই অফিসের একাধিক সহকর্মীও তার মধ্যে আছেন। আপনারাও যে কোনো কাউকে জিজ্ঞেস করে সত্যিটা জানতে পারেন। আর সত্যিটা কি, সেই সত্যিটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আজ ওই দিন, তার আগের দিন, তার পরের দিন, ওই গোটা সপ্তাহে প্রকাশিত সমস্ত সংবাদপত্র এই অনুষ্ঠানে নিয়ে বসেছি। আনন্দবাজার পত্রিকা আর দ্য টেলিগ্রাফ তো দেখাবই, পাশাপাশি আজকাল, প্রতিদিন, বর্তমান, গণশক্তি, দ্য স্টেটসম্যান সমস্ত কাগজের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আনন্দবাজার পত্রিকা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন 21শে জুলাই সকালের কাগজ, লেখা হচ্ছে আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত মহাকরণ অবরোধ কর্মসূচি নিয়ে রাজ্য সরকার এবং যুব কংগ্রেস দুপক্ষের মুখোমুখি মোকাবিলা। তারপরে লেখা হচ্ছে কোট আনকোট, এটা হচ্ছে মূল দাবি সেদিনের আন্দোলনের, আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসন। এর দাবিতে, অর্থাৎ আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসনের দাবিতে তাদের মহাকরণ অভিযান কর্মসূচি বানচাল করতে রাজ্য সরকার ষড়যন্ত্র করেছেন। মঙ্গলবার সরাসরি এই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইত্যাদি ইত্যাদি। আনন্দবাজার গেল। আজকাল পত্রিকা 21 তারিখের আজকাল পত্রিকা লিখছে যে মমতা বলেন রাষ্ট্রপতি শাসন আর বাংলা বাঁচানোর দাবিতে এই মহাকরণ অভিযান। একেবারে স্পষ্ট শব্দে আজকাল পত্রিকা। প্রতিদিনে আসি, পরের দিনের প্রতিদিন, অর্থাৎ যখন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটে গেছে 22 তারিখে, 21 তারিখে তো আছেই, একই কথা 22 তারিখের প্রতিদিন পত্রিকায়। এই হচ্ছে সেই কাগজ। তাতে লেখা হচ্ছে পুলিশ জ্যোতিবাবুকে রক্ষা করতে পারবে না, পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রপতি শাসন চাই। বুধবার যুব কংগ্রেসের ডাকা মহাকরণ অবরোধে মেয়র রোডের জমায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমায়েত থেকে তারপরে অশান্তি হয় এই কথা বলেন। অর্থাৎ দাবি ছিল স্পষ্ট, আমরা রাষ্ট্রপতি শাসন চাই। এবার আসি বর্তমান কাগজে একেবারে 21 তারিখ সকালেই খুব স্পষ্ট যে প্রমাণ হয়ে যাচ্ছে 356 ধারা জারি করা কতটা বাস্তবসম্মত এবং এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন। বর্তমান পত্রিকার একেবারে প্রথম পাতা। টেলিগ্রাফ আলাদা করে পড়ছি না, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ আগের দিন, এটা হচ্ছে তার পরের দিনের টেলিগ্রাফের মাস্টেড। গণশক্তি, অনির্বাণ বলতে পারে গণশক্তি কেন পড়ছেন, আমি পড়ছি না, সত্যি অফিসিয়াল সিপিএমের মুখপত্র। কিন্তু কথা হচ্ছে বর্তমানও যা লিখছে, গণশক্তিও তাই লিখছে, টেলিগ্রাফও তাই লিখছে, দ্য স্টেটসম্যান পত্রিকাও তাই লিখছে। অর্থাৎ বাংলা ছিল না, বল না, ওরা ওটাই লিখত। হ্যাঁ, আসল তথ্যটা হচ্ছে এপিক কার্ড এটার ইস্যুই ছিল না। এখানে আমি থামছি না। এ তো গেল পশ্চিমবঙ্গের যাবতীয় সংবাদপত্রের রিপোর্টিং। এবার আসি আরেকটা বিস্ফোরক তথ্যে। 1993 সালে এই ঘটনার প্রেক্ষিতে এপিক কার্ড চালু হয়নি, তার কারণ সেটা চালু হতে পারে না।
টিএন সেশন লাগাতার লড়াই করে 93 সালেই এপিক কার্ড ইন্ট্রোডিউস করে দিয়েছে, নেশন ওয়াইড ডেবিউ হয়ে গেছে ওই বছরে, কোনো আন্দোলনের ফল হিসেবে নয়। ভোটের জালিয়াতি আটকাতে এপিক কার্ড ইন্ট্রোডিউসড হয়ে গেছে, যার ফলে দেখবেন এপিক কার্ডের সময়সীমা শুরু হয় যে কোনো ইন্টারনেট এডিশন, যে কোনো ইন্টারনেটে গিয়ে খুঁজুন 1993-তে। তার কারণ ওই 93 সালেই এপিক কার্ডের চলতি নাম হয়ে গেছে সেশন কার্ড। আর সব থেকে বড় কথা, 21শে জুলাইয়ের যুব কংগ্রেস আন্দোলনের দাবি ছিল, আবার বলছি, এপিক কার্ড চালু 1 থেকে 10, তার একটাও দাবি ছিল না, এপিক কার্ডের কোনো উল্লেখই ছিল না। মহাকরণ অবরোধ এইটা ছিল কর্মসূচির নাম, এবং তার প্রধান দাবি ছিল কোট আনকোট আইনের শাসন অথবা রাষ্ট্রপতির শাসন। আচ্ছা, এবার আপনাদের বলি এর প্রেক্ষিতটা। 93 সালের 21শে জুলাইয়ের তার আগে 1992 সালের 25শে নভেম্বর একটা দুর্ধর্ষ ব্রিগেড করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনজোয়ার হয়েছিল এবং লোকে স্তম্ভিত হয়ে গেছিল যে যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ধরনের মানে জনপ্রলয় বলা যায়। আমি বলছি, আবার বলছি, তখনও বা 21শে জুলাই ঘটনা তার আন্দোলনের কারণ হিসেবে কোথাও এপিক কার্ডের কোনো উল্লেখই নেত্রী করেননি, বা তার যেসব ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং যে লিফলেট ছাপা হয় কোথায় ছিল না। আবার বলছি, তথ্যগতভাবে থাকা সম্ভবই ছিল না। 1993 সালের 7ই জানুয়ারি আরেকটা ঘটনায় পশ্চিমবঙ্গ রীতিমতো কেঁপে উঠেছিল। কেন? এই মূক এবং বধির কিশোরী এবং তার মাকে নিয়ে গিয়ে মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জ্যোতিবাবুর ঘরের সামনে বসে পড়েন, তাকে চুলের মুঠি ধরে মহাকরণ থেকে বের করে দেওয়া হয়। আবার তারিখটা বলছি, 1993 সালের 7ই জানুয়ারি। আর এই বছর 1993 সালের 21শে জুলাই যা হয়েছে সেটা আপনাদের দেখালাম। তার সঙ্গে আবার বলছি, খুব খারাপ ঘটনা ঘটেছিল। এপিক কার্ডের কোনো সামান্য 0.00 ভাগও কোনো সম্পর্কই ছিল না। এপিক কার্ড সম্পূর্ণ অন্য ইস্যু, আর এই 21 তারিখের এজেন্ডা অন্য ইস্যু। অথচ বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু এইটাকে সামনে রাখছে। আপনাদের একবার মনে করিয়ে দিই, গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন, দেখুন। আজ থেকে 32 বছর আগে 21শে জুলাই সতীর্থ পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। ওই বছরই মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি নিয়ে কি বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিই। আর কোনো এজেন্ডার কথা বলেননি, শুধু এপিক কার্ড, যেটা 21শে জুলাইয়ের ইস্যুই ছিল না, থাকা সম্ভবই ছিল না। দেখুন, 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার আইডেন্টিটি কার্ড পেতেন না। কোনো সন্দেহ নেই যে 21শে জুলাই গণতন্ত্রের অত্যন্ত লজ্জার দিন, কিন্তু এই মিথ্যাচারের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো কয়েক বছর আগে এই দাবি করতেন না। আমি বহু 21শে জুলাই তার বক্তৃতা চেক করে দেখেছি, একবারও এপিক কার্ডের প্রসঙ্গ তুলতেন না। তার কারণ তিনি নিজে অন্তত জানতেন যে এপিক কার্ডটা সেদিন ইস্যুই ছিল না, থাকা সম্ভব ছিল না। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়? আমি শুধু ভাবি 26শে এসে কার শহীদ দিবস কারা পালন করতে যাচ্ছে, কারা শহীদ হয়েছিলেন তাদের নাম জানি, কেন শহীদ হয়েছিলেন সেটা যেমন জানি না কমিশন হওয়া সত্ত্বেও, এবং কি কারণে তারা শহীদ হয়েছিলেন, কোন আন্দোলনের ভিত্তিতে তারা শহীদ হয়েছিলেন সেটাও আমরা জানি না। বরঞ্চ তার নেত্রী শেষের দিকে কার্যত বিভ্রান্তি ছড়িয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়ানো শেষ কয়েকটা বছর পেছনে এত পলিটিক্যাল ন্যারেটিভ ছিল, কারণ ছিল পরিষ্কার। কিন্তু উনি তো এটাও বলতে পারতেন যে বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে আমি নেমেছিলাম। তখন আর প্রয়োজন নেই, বামফ্রন্ট চলে গেছে 11 সালে, বামফ্রন্টকে উনি পরাজিত করেছেন এই শহীদ দিবস সামনে রেখেই। তখন তিনি গণতন্ত্রের প্রশ্নটা সামনে আনতেন, তিনি আইন শৃঙ্খলার প্রশ্ন সামনে এনে শহীদ দিবস পালন করতেন। বামফ্রন্ট অপশাসনের জায়গাটাকে তিনি তুলে ধরতেন এই শহীদ দিবসে। কিন্তু যখন বিজেপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলো, যেই মুহূর্তে তার মনে হলো যে বিজেপি অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে আনছে, তা সেই বা এসআইআর এর মতন ইস্যু গতবার সামনে এনেছে, সেই মুহূর্তে উনার কিন্তু মনে হলো যে আমি যদি এপিক কার্ডটা তুলে ধরতে পারি, আই কার্ডের প্রশ্নটা যদি সামনে আনতে পারি, তাহলে আমিও কিন্তু বিজেপির যে ন্যারেটিভটা তার একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারবো।
ফলে আই কার্ড আমি এনেছি, আই কার্ডের মধ্য দিয়ে বিশুদ্ধ নির্বাচন ব্যবস্থা আমি পরিচালনা করেছি। কোনো একটা জায়গায় বিজেপির এসআইআর এর যে দাবি, বিশুদ্ধ ভোটার তালিকার যে দাবি, সেটাকে কাউন্টার করবার উনি চেষ্টা করেছেন নতুন করে এই বিষয়টাকে যুক্ত করে, অর্থাৎ আমি ভোটার আই কার্ড যুক্ত করেছি। যদিও বাস্তবটা এই যে টিএন সেশন 1993 সালেই এপিক কার্ড সারা ভারতবর্ষে চালু করে দিয়েছিলেন, এবং কোনো একজন ব্যক্তিকে যদি তার জন্য কৃতিত্ব দিতে হয় সেটা এক এবং একমাত্র টিএন সেশন। এবং এই লড়াই, এবং বলতে আজকে বাধ্য, সেই সময় বামেরাও কিন্তু বিরোধিতা করেছে একদম চূড়ান্তভাবে, মেগালোম্যানিয়াস বলেছিলেন, জ্যোতিবাবু ম্যাড ডগ বলেছিলেন একদম। ফলে আজকে যে নির্বাচনের বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতার জন্য যদি কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে টিএন সেশনকেই দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সুযোগ নেই, বামেদেরও দেওয়ার সুযোগ নেই। বিশ্বনাথ, আমি এখানে ডিফার করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় জ্যোতিবাবু যখন অপোজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন, আমি তাকে কৃতিত্ব দিতে আমার অসুবিধা নেই। আমার বক্তব্য, যে আন্দোলনে দূর দূর অবধি ওটার নেই, সেই আন্দোলনে উনি ঢোকালেন কেন, এবং এই ফলস ন্যারেটিভটা তিনি, তার দল, হয়তো আইপ্যাক এবং সমস্ত স্তরের নেতা নেত্রীরা প্রচারে নিয়ে এলেন কেন? দেখুন, উনি যে আন্দোলনটা করেছিলেন দিনের পর দিন, আপনি সাংবাদিক হিসাবে দেখেছেন, আমরা বিশ্লেষক হিসাবে বিশ্লেষণ করেছি যে ওটা বাংলা বাঁচানোর প্রশ্নটা ছিল, ও সামনে রেখেছিলেন, এবং আইন শৃঙ্খলার প্রশ্ন এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই দাবি নিয়ে মহাকারণকে ঘেরাও করবা দিয়েছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমি আপনাকে বলছি যে এই পজিশনটা কিন্তু উনার 2011 সালেও ছিল। আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটা বলছি। 2011 সালে উনার ভাষণ দেখবেন কোনো জায়গায় আই কার্ডের কথা বলেন না, কোথাও না। উনি কেন বলছেন তার কারণ হলো, যেই মুহূর্তে বিজেপি মানে অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে আনছেন, যেই মুহূর্তে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির দাবি বিজেপি করছে, যে মৃত ভোটারকে বাদ দিতে হবে, অবৈধ ভোটারকে বাদ দিতে হবে, স্থানান্তরিত ভোটারকে বাদ দিতে হবে, এটা বিজেপি যখন তুলছেন, তখন উনি একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে পরিষ্কার জনগণকে বিভ্রান্ত ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন নতুন করে সংযোজন করলেন যে আমার 21শে জুলাইয়ের মূল উদ্দেশ্য ছিল ভোটার আই কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং আমাদের শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই আই কার্ড অন্তর্ভুক্ত হয়েছে। 30-33 বছর আগে কে খুঁজে দেখবে? মানুষের জনস্মৃতি দুর্বল, সেইটা সুযোগ নিলেন। আপনাকে একটা বলছি যে রাজনৈতিক নেতারা বিশেষ করে যখন ক্ষমতার মধ্যে থাকে, যেমন সায়ন্তনরা এখন ক্ষমতার মধ্যে আছে, ওরা যে ন্যারেটিভ সেট করবে সেটাই কার্যকরী হবে। আমি আপনাকে বলছি, মানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ওরা যা বলছে এখন, সবটাই কিন্তু ওটাই গ্রহণযোগ্য হবে। তাতে সত্যি থাকবে, কিছু মিথ থাকবে, কিছু মিথ্যে থাকবে, কিন্তু সব মিলেই কিন্তু শাসক যেভাবে মানে সত্যটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই প্রতিষ্ঠিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারও ক্ষমতার মধ্যে ছিলেন, ফলে ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে তিনি একটা ফলস ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছেন যে 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেটা কারণ ছিল আমরা ভোটার আই কার্ডের যে দাবি জানিয়েছিলাম, সেই ভোটার আই কার্ডের দাবি নিয়ে আমরা যখন লড়াই করেছি তখন আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমি খুব পরিষ্কার বলছি, এর পেছনে একটাই উদ্দেশ্য ওনার ছিল, বিজেপি যে অনুপ্রবেশের ইস্যু সামনে এনেছিল এবং যেভাবে বিশুদ্ধ ভোটার তালিকার দাবি জানাচ্ছিল বিজেপি, সেইখান থেকেই কিন্তু কাউন্টার ন্যারেটিভটা তৈরি করে বিজেপির ইস্যুটাকে ঢাকবার চেষ্টা উনি করেছেন। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের শিক্ষার। আজকে কিন্তু মানুষও মনে করেছে ও আচ্ছা এরকম আজকে ক্ষমতার বৃত্তের বাইরে আজকে কিন্তু উনি ডিকনস্ট্রাক্ট হচ্ছেন, বিনির্মাণ হচ্ছেন। এবং পরিষ্কার এই প্রশ্নটা আমি আপনার সামনে রাখতে চাই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোন শহীদ তর্পণ করবেন? ওনারাও তো বলছেন কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো সিপিআইএম এর নেতা ছিলেন, তো সিপিআইএম নেতার বিরুদ্ধেই তো মানে অভিযোগ গুলি চালানো। তাহলে ওই মানে গুলি চালানোর নেতা আজকে সিপিএম এর থেকে তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকেছেন, তিনি শহীদ তর্পণ করবেন? কিসের জন্য শহীদ তর্পণ করবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা আমি রাখতে চাই, যে কংগ্রেস দলকেও আমি রাখতে চাই, যে প্রশ্নটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিল, আপনারা তো বিরোধিতা কতবার করেননি? আপনারা তো বলতে পারতেন যে আমাদের 14 জন শহীদ, আমার 14 জন কর্মী শহীদ হয়েছে একটা পার্টিকুলার কজে, সেই কজটা ছিল আইন শৃঙ্খলার প্রশ্নে, রাজ্যের সিপিআইএম এর শাসন ব্যবস্থা বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল, রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্নে ছিল। এবং একই সাথে আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই, যদি আপনার কজ অর্থাৎ আপনি যে কারণে আন্দোলন করছেন সেটাই যদি মিথ্যে হয়, তাহলে ওই শহীদ দিবস পালন করার কোনো এখতিয়ার বা অধিকারী কোনো দল। আমি সৌম্যর কাছে আসবো, তার আগে কংগ্রেসের প্রস্তুতি। তার কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন, যুব কংগ্রেস নেত্রী হিসেবে দিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তার 5 বছর পরে তৃণমূল কংগ্রেস গঠিত হয়, যার ফলে তৃণমূল কংগ্রেসের তখন কোনো অস্তিত্বই ছিল না। আমি দ্রুত একবার শুভঙ্কর সরকারের সেই খোঁচাটা আপনাদের দেখাবো যে 21শে জুলাই কংগ্রেসের শহীদ দিবসের সভায় এসে প্রায়শ্চিত্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুভঙ্কর বাবু, দেখুন। তার যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাসকে বিকৃত করবেন না। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের। 1993 সালের 21শে জুলাই রাজ্যে তখন বাম শাসন, প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। কলকাতার রাজপথে গুলিতে রক্তাক্ত হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। পুলিশের গুলিতে শেষ হয়ে গিয়েছিল তরতাজা প্রাণ। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেন। কংগ্রেস তৃণমূল প্রতি বছর দুদলই 21শে জুলাই শহীদ স্মরণ পালন করে। কিন্তু তৃণমূলের অনুষ্ঠানে যত জাঁকজমক, যত আড়ম্বর, যত সাজো সাজো রব বেড়েছে, তার কাছে ফিকে হয়ে গেছে কংগ্রেসের শহীদ স্মরণ। পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। আর সেই পতাকার সম্মান যারা রাখতে পারেন, যে কোনো জায়গায় রাজনীতিতে তাদের উচ্চতা অনেক বেশি হয়। এবার বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন ছন্নছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকটে ভুগছেন। একে একে সবাই সঙ্গ ছাড়ছেন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি যে কংগ্রেস থেকে রাজনৈতিক জন্ম, তার হাত ধরেই ফের প্রাসঙ্গিক হতে চাইছে কালীঘাট তৃণমূল? এই প্রেক্ষাপটে 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণ পরামর্শ দিল প্রদেশ কংগ্রেস। তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল। আজকে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলবেন। আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনিও মনে শান্তি পাবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, এই মঞ্চে এসে শহীদদের শ্রদ্ধা জানালে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা, তাকে সম্মান জানানো হবে এবং সেখানে কিছুটা হলেও তার যে কৃতকর্ম, তার জন্য কিছুটা প্রায়শ্চিত্ত হলেও করা যাবে। যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। কংগ্রেস শহীদ মিনারের পাদদেশে এবার 21শে জুলাই পালন করবে। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 21শে জুলাই কার্যত শক্তি প্রদর্শন করতেন, তিনি এবার কোথায় শহীদ চরণ অনুষ্ঠান করবেন তা এখনো স্পষ্ট নয়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, 21শে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে যা হয়েছিল তা যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। শুধু পুলিশের গুলিতে 14টা তরতাজা প্রাণ সেদিন ঝলে যায়নি, রক্তাক্ত হয়েছিল গণতন্ত্র। কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে তুঙ্গে নিয়ে গেছিলেন 21শে জুলাইয়ের আগে থেকেই এবং 21শে জুলাইয়ের ওই ঘটনার পরে তো বটেই। কিন্তু ক্ষমতায় আসার এত বছর পর যখন সত্যি কোন দাবিতে আন্দোলন হয়েছিল এটা সাধারণ মানুষ ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক। জনস্মৃতি দুর্বল, কথাই আছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা হয়তো আইপ্যাক এই এপিক কাট পর্বটা যোগ করলো কেন? যুব কংগ্রেসের ব্যানারেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 21শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন। সেই জন্য আমার পরের বক্তা সৌম্যর কাছে জানতে চাইব যে এই প্রয়োজনটা আইপ্যাক অথবা তৃণমূলের হলো কেন? দেখুন সুমনদা, প্রথমেই বলি যে ইতিহাস মানে শুধু ইতিহাস নয়, ইতিহাস মানে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, দীর্ঘদিন তার সাথে তার ছত্রছায়া বা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি দলেও দেখেছি। তো দুটো পোর্শনই আমার দেখা হয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আজকে যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর দা যেটা বলছেন ঠিক বলেছেন, একদম ঠিক, আমি সমর্থন করে বলছি, একদম সঠিক কথা বলেছেন। কেন বলছি বলবো না বলুন তো? শি ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাই অ্যান্ড অপরচুনিজম, ফিজিক্যাল এম্বডিমেন্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী আশা ছিল? পশ্চিমবঙ্গের যে ছেলেগুলো, আমি যেদিন ওই যে ঘটনাটা ঘটে সেদিন আমার বয়স 23 বছর, আমাদের কাছে নেত্রী ছিলেন উনি। তার একটা কলে সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ এক জায়গায়, আমরা সেদিন কলকাতায় হয়েছিলাম, 4-5টা পয়েন্ট থেকে ঘিরে ধরা হয়েছিল কলকাতা। গণতন্ত্রহীনতা, লড়াই সঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে যত রকম মানে দলতন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে খুন, জখম, তার বিরুদ্ধে আন্দোলন, আমরা দিক বিদিক শূন্য হয়ে সেদিন সবাই গেছিলাম।
সেদিনের যদি আমাদের সিনিয়ররা যদি আমাদেরকে না আজকে আপনার স্টুডিওতে বসে থাকতে পারতাম না। শ্রীকান্তর লাশটা আমরা যাদবপুরে নিয়ে এসেছিলাম, আমাদের সঙ্গে মিছিল করে গিয়েছিল, তারা ফিরে এসেছিল শ্রীকান্ত লাশ হয়ে। আমরা সেদিন মেট্রো সিনেমা হলের ভেতরে আজকে সিনিয়ররা আমাদের যদি না ঢুকে দিত, আমরাও থাকতাম না, এই আপনার স্টুডিওর সামনে কথা বলতে পারতাম। এরকম আপনারা দেখছেন 13 জন 14 জন মারা গেছে, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলে চোখ গেছে, হাত গেছে, ভেঙেছে, মারা গেছে। কিন্তু আমার কষ্টটা কোথায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহীদ মিনারে এই যে ক্ষমতায় আসার আগে তিনি এটাকে শুধুমাত্র ভুলে গেলেন, শুধুমাত্র সেটাকে পলিটিক্যাল ইভেন্ট, একটা এজেন্ডা তৈরি করলেন, একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না এই শহীদদের প্রতি তার এই সম্মান। যে মনীষ গুপ্ত, আজকে দেখুন উনি এই মনীষ গুপ্ত হলফনামায় কি বলছেন, তার আগে একটা মামলা হয়েছিল 2011 সালে, একদম আপনি বলুন, মামলা হয়েছিল, মনীষ গুপ্ত কি বলেছেন হলফনামাতে, যে আমরা যারা সেদিন যুব কংগ্রেসের কংগ্রেস কর্মীরা সেদিন আন্দোলনে গেছিলাম, আমরা উন্মত্ত ছিলাম, নেশারু ছিলাম, আমরা মদ খেয়ে গেছিলাম বা নেশা করে গিয়েছিলাম। সরকারকে রিপোর্ট দিয়েছিল, সরকারের রিপোর্ট দিচ্ছে। সেই মনীষ গুপ্তকে 2011 সালে যাদবপুরের প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্ত্রী করেছেন বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভা সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার এই যে শুভঙ্কর সরকার বলেছেন, ঠিক বলেছেন, ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। আজকে লজ্জা করছেন না? সুশান্ত চ্যাটার্জি কমিশন 2012 সালে তৈরি হয়, এতগুলো ছেলের রক্তের লাশের ওপরে সেই কমিশন গঠন করে 23শে সেপ্টেম্বর 2019 সরকার রিপোর্ট দিয়েছে। আপনি বলুন, একটা লোকের কোমরে দড়ি পড়েছে? একটা পুলিশ? হ্যাঁ, আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে যতগুলো ঘটনা ঘটেছে আপনি দেখবেন, নন্দীগ্রাম থেকে শুরু করে, খেয়াল রাখতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে সেই কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, 4 দিন বলেননি যে আমি আজকে যাব না। একদম, শুধু তাই নয়, এই যে এই এক একটা কমিশনকে বস্তা পচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করেছেন, তাদের একজনেরও শাস্তি হয়নি। আমরা মনীষ গুপ্তর শাস্তির জন্য আমরা বর্তমান সরকার, আমরা সরকারের মুখ্যমন্ত্রীকে বলেছি, করুন, তদন্ত করুন, বেরিয়ে আসুক, আমরা জানতে চাই। সেদিন যখন 13 নম্বর লাশটা নিয়ে মর্গের সামনে দাঁড়িয়েছিলাম আমরা, মমিনপুর মর্গ, পিজি হাসপাতালের মর্গ থেকে 13 নম্বর লাশটা নিয়ে যে লোকটা গেছিল তার নাম প্রিয়রঞ্জন দাসমুন্সী। ভুলে যাবো কি করে তার সেই ছেঁড়া পায়জামায় রক্তের দাগ? কেমন করে ভুলে যাও? সৌগত দ্বারা আজও বেঁচে আছেন। আমি বলছি না তৃণমূল ছিল না, তৃণমূলের বহু মানুষ যারা নেতারা ছিলেন তারা আজকে আছেন, জীবিত আছেন, বহু মানুষ জীবিত আছেন। আমাদের দলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি 21শে জুলাই সভাটাকে পাগলু ড্যান্স করেছেন, লোককে চটুল নাচ হয়েছে, মঞ্চটাকে কংগ্রেসকে ধ্বংস করার মঞ্চ তৈরি করেছেন, কংগ্রেসের দল পরিবর্তন করেছেন, কংগ্রেসকে ভেঙেছেন, কংগ্রেসকে খতম করার উনি কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের প্রতি 2011 সালের পরে কোনো শ্রদ্ধা দেখানেন, পারতেন, উনি এর তদন্ত করতে পারতেন, করেননি 15 বছর, কারোর দড়ি পড়েনি, কাউকে শাস্তি দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাইফ অ্যান্ড অপরচুনিজম। ঠিক, কিন্তু তোমরা যাদের বিরুদ্ধে এত অভিযোগ, যে সরকার সেই সময় করেছিল বাম সরকার, তাদের সঙ্গে একসঙ্গে রাজনৈতিক পথ চলেছো অনেক বছর, না কোনো রাজনীতিতে এই ঘটনা ঘটেছে এবং তারা তখন সরকারে নেই, তারা বিরোধী দল। আপনি এটা বলুন তো, এটা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জাস্ট ক্লোজ করছি, তাহলে মমতা, তুমি যদি বাম সরকারের অগণতান্ত্রিক ওই বিচারধারার বিরোধী হও, যেখানে তুমি তোমার কথা অনুযায়ী 13 জন অথবা 14 জনের লাশ যারা নিয়েছিল তাদের সঙ্গে তো তোমরা রাজনৈতিক লড়াই, আমি ঠিক ভুল বলছি না, গণতন্ত্রের প্রয়োজনে কোনো দল কল নিতেই পারে, কিন্তু আমি বলছি এটাও তো ফ্যাক্ট যে তোমরা সেই দলটার হাত ধরেছিলে। হ্যাঁ, সেটা ধরেছিলাম তো, রাজনীতিতে এই প্রেক্ষাপট হয়েছে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সরকারের মন্ত্রী হননি 4 বার। আপনি বলুন, এই পশ্চিমবাংলায় সিপিএম এর হাজার হাজার ছেলে, হাজার হাজার নেতা মন্ত্রী করেননি? রেজ্জাক মোল্লারা ভাষণ দেননি ওই মঞ্চে দাঁড়িয়ে? ওই মঞ্চে শওকত মোল্লারা বসেনি? ওই মঞ্চে তাপস চ্যাটার্জিরা ছিলেন না সিপিএম এর? সেই মঞ্চে আপনার উদয়ন গুহরা ছিলেন না? আসলে কি জানেন, ও দীর্ঘ তালিকা সৌম্য দিতে পারে, আসল হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে প্রেক্ষিত পাল্টায়, দল পাল্টায়, দৃষ্টিভঙ্গি পাল্টায়, এটা তো বাস্তব। যেমন কেউ হিটলারের কথা মনে করিয়ে দিতে পারেন যে হিটলারের তথ্যমন্ত্রী এবং প্রচারমন্ত্রী গোয়েবেলস সেই কবে বলেছিলেন, যদি একটা মিথ্যে বারবার বলা যায়, সুপরিকল্পিতভাবে বলা যায়, তাহলে তা সত্যের মতো শোনাবে এবং মানুষ সেটাকেই বিশ্বাস করবে। 21শে জুলাইয়ের ক্ষেত্রে এপিক কাট পর্বে কি সেই রকমই ভাবা হয়েছিল? কিন্তু অনির্বাণের কাছে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সৌম্য তুল্য, সেই বিষয়ে আমার প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তর আমি 2011 সাল থেকে খুঁজে আজও পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে জ্যোতি বসু, বামফ্রন্ট সরকার ছাড়া যাদের দায়ী করতেন, একেবারে প্রেস কনফারেন্সে বসে, তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সেই মনীষ গুপ্তকেই টিকিট দিলেন যাদবপুরে এবং তাকে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, পরে রাজ্যসভায়ও পাঠিয়েছিলেন।
মনীশ গুপ্ত বারবার একটা ওনার একেবারে নির্দিষ্ট সিনিয়র আমলা একটা বয়ান ছিল, প্রত্যেক জায়গায় এই প্রশ্নের মুখোমুখি সচরাচর হতেন না, হলে একটাই বয়ান বলতেন। কি বলতেন একবার মনে করিয়ে দেবো। 93 সাল 21শে জুলাই মহাকরণ অভিযান, 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো। সেদিনও গুলি চালনার নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো, এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে। স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব, তাদের কোনো অধিকারী নেই আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। পুলিশকে নির্দেশ দেবে তাদের আধিকারী যারা, কমিশনার পুলিশ হোক, ডিজি হোক, এসপি হোক, তারা। আমি মনীশ গুপ্তের কথায় আবার ফিরবো, কিন্তু তার আগে অনির্বাণের কাছে প্রশ্ন থাকবে যে মনীশ গুপ্তকে বারবার পুরস্কার দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজিটার কি কোনো ব্যাখ্যা আছে তার কাছে? একদিকে আমি শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, আরেকদিকে যে স্বরাষ্ট্র সচিব এই গুলি চালনার ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করে এবং আন্দোলনকারীদের মদ্যপ বলে সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, বারবার তার সাক্ষ্যে সেটাই আসতো, তাকে পুরস্কৃত করে নিজের মন্ত্রিসভায় নেব, এই দুটো তো মানে শহীদ তর্পণ আর পুরস্কার দুটো তো একসঙ্গে চলতে পারে না। অনির্বাণ, দেখুন, আগে আমি সৌম্যদার কথার কয়েকটা উত্তর দিই। সৌম্যদা আমাদের অনেক সিনিয়র নেতা, আশা করছি সৌম্যদা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। প্রথম কথা, এত বছরে কংগ্রেস দল হিসেবে এই শহীদ পরিবারের কটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা তারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানিয়ে দিক, এটা এক। দ্বিতীয় কথা, সেই সময় 1993 সালে ইউনিয়ন সরকারে কংগ্রেস রয়েছে। এই রাজ্যে কংগ্রেসের যুব সংগঠনের 14 জন সিপিএম সরকারের গুলিতে তারা একদম রাস্তার দিনের আলোতে তারা মারা গেল। 356 জারি তো দূরের কথা, সেই সময় দিল্লির কংগ্রেস সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল সিপিএম সরকারের বিরুদ্ধে? আপনি সেই সময় টপ মোস্ট হাইকমান্ডের একটা কোনো স্টেটমেন্ট? আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি, তো আমি তোমার সঙ্গে একমত, দ্বিমত নয়। সেটা হচ্ছে নরসিমা রাওয়ের সঙ্গে জ্যোতিবাবুর তখন ওই লাল রঙের একটা ওই ওটা বললো হটলাইন বলা হতো, তাতে কথা হয়। উল্টে জ্যোতিবাবু এই গোটা ঘটনায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে ওরা এরকম সবলে বলপূর্বক মহাকরণ দখল করতে এসেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি কমপ্লেন জানিয়ে রাখলাম। এই কাগজে এই পড়ছিলাম। তাহলে নরসিমা রাও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলছেন, বুঝলাম, কংগ্রেস দলের তো তিনি নেতা, কংগ্রেস সরকারের তরফ থেকে তো তিনি প্রধানমন্ত্রী, তাহলে তার কাছে অর্থাৎ দিল্লির হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। মানে সিপিএম এর সর্বোচ্চ নেতা রাজ্য থেকে বলে দিলেন, উনি বললেন আচ্ছা বাহ ঠিক আছে। তাহলে এরপরে এই প্রশ্ন উঠবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক এই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা হয়নি? এখানেও একটা হালকা মিথ্যাচার আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে দল ছাড়েননি, তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই বিখ্যাত ইনডোর আউটডোর, না না আমার এটা মানতে রাজি না। দেখো 50-50 আউটডোর, আমি বলছি এটা তোমার ব্যাখ্যা, ওর ব্যাখ্যা অন্যরকম। এরকম কংগ্রেসে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ছাড়ার সময় দেখো কে দল ছাড়বে কে দূরত্ব, এইটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলে সব বড় নেত্রীর ক্ষেত্রে, সব বড় নেতার ক্ষেত্রে। এবং কার্যত তার সভা জনসমুদ্রে পরিণত হয় এবং ইন্ডোরে কংগ্রেস তৎকালীন কংগ্রেস নেতৃত্ব সভা ফেল করে, তখন তাকে তারা বহিষ্কার করেন। আর তৃতীয় একটা পয়েন্ট আছে, সেই যখন 21শে জুলাই যখন মারা যাচ্ছে, মানুষগুলো মারা গেছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে প্রদেশ কংগ্রেসের টপ নেতৃত্বের কথা বলছি, আমি পাড়ার কংগ্রেস নেতাদের কথা বলছি না, তাদের একটা ছবি দেখান যারা গিয়ে পাশে দাঁড়িয়েছিল, একটা ছবি আপনি দেখাতে পারবেন না। এটা গেল। একটু এই দুটোর উত্তর নিন। যে আমি জানি না, অল্প বয়সী ছেলে বলছে তো, ইতিহাস জানা নেই, ওই সেই সময় সরকারের যারা বড় নেতা ছিল, আমি জানি না সেই সময় যুব কংগ্রেসের নেতা এবং সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কলকাতায় এসেছিলেন এবং ওরা মমতা বন্দ্যোপাধ্যায় স্পট করে নিয়ে গিয়ে তাদের সমস্ত তার বাড়িতে প্রদর্শন করেছে, সে কাজ হয়েছে, কিছু জানে না সেটা। আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করি, জাস্ট মিনিট সৌম্য এবং অনির্বাণ, বেশ আমি দুজনকে একটা কথা বলি। আমি বলছি যে কোনটা ধরবো তোমরাই বলে দাও। যদি আমি সংখ্যা ধরি যে কত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং সেইটাকে মান্যতা দিয়ে আসল কংগ্রেস বলে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই 14ই জুলাই আমায় মান্যতা দিতে হবে তৃণমূল হিসেবে একমাত্র ঋতব্রত। মানে আমি বলছি 80 জনের 65 বা 70 জন যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কার করবার পর তিনি নিজে এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করা হয়েছিল, তারপরে তিনি আমি আসল বলে লাফিয়েছেন বিজেপির ছত্রছায়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওসব কিছু করেননি।
করেননি, তিনি নিজের দল বানিয়েছেন, নিজের জোরে লড়েছেন, লড়ে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছেন। আরেকটা মিল তুমি নিশ্চয়ই জানো, তুমি বলছো না, তোমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেছিলে যে দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত, রাইট? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একই কথা বলেছিল। সুতরাং ওই বললাম সময়, প্রেক্ষিত পাল্টে যায়, চরিত্র পাল্টে যায়, পাত্রপাত্রী পাল্টে যায়, সময় বানিয়েছিলেন। একটা লাইন শেষ করে শুধু আগামীকাল তুমিও দেখতে পারো না, আমিও দেখতে পারো না, তোমার কথার ইতিহাস মনে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বানালেন সমত এক লাইনে শেষ করে নেন, যে মনীষ গুপ্ত নিয়ে উনি বললেন 2011 প্রার্থী করে খুব অন্যায় করেছেন, সেই অন্যায়ের সঙ্গে আপনি কেন জোট করেছেন? আরে ভাই, তোমার দলের নেত্রী, তোমার দলের নেত্রী এত খারাপ হয়ে থাকে, জোট তো আপনারাও করেছিলেন। প্লিজ, মনীষ গুপ্তটা রাখো না, আরে উত্তরটা দাও, মনীষ গুপ্তকে সমর্থন করেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ইস্ট জর্জিয়া থেকে পড়াশোনা করে আসিনি, ওরা তো জোড়া পাতায় আমাদের ক্যান্ডিডেটকে 96 সালে 182 জনকে হারিয়েছিল। এসব ছেড়ে দিন, মানে হেরে গেছিল। আরে ভাই, তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কীর্তি অনেক বলে। ব্যাপারটা হচ্ছে যুব কংগ্রেসের নেত্রী যে দ্বিচারিতা করেছেন সরকারে আসার পরে, আমি বলছি এত বড় বড় কথা বলেন সিপিএম এর বিরুদ্ধে, চারটে ঘটনা, শাহীবাড়ি, বিজন সেতু, তারপরে বলুন আপনি মনির ঝাঁপি, 4টে কমিশন হয়েছে, একটা কমিশন টেবিল করেছে। কমিশনের রিপোর্ট প্রকাশ না করে বিচারিতা তাই ওরা জোট করে নিল। ক্ষমতা থাকলে তাদের সঙ্গে জোট করে তোমরা অনন্তকাল যেতে পারবে না। আমি বরঞ্চ মনীষ গুপ্ত, এই মনীষ গুপ্ত নিঃসন্দেহে এই নিয়ে কথা হলে তার কথা আসবেই। আমি দ্রুত একবার দেখে নেব। 21, 7, 3 না, অঙ্কের গুণভাগের কথা হচ্ছে না, কথা এখানে ঘোর রাজনীতির। 21-এর 7 দিন আগে লড়াই চলছে ভাগ হওয়া 3 পক্ষে। 21শে জুলাই তুমি কার তা নিয়ে কংগ্রেস, ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে চলছে টাগ অফ ওয়ার, যাতে কালীঘাট তৃণমূল এখন রীতিমতো ব্যাকফুটে। ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়রা কোথায় এই কর্মসূচি করবেন সেটাই এখনো ঠিক নয়। অনেকে বলছেন মুখে শহীদ তর্পণের কথা বললেও 21শে জুলাই নিয়ে বারবার সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত, অর্থাৎ যার নির্দেশে পুলিশ চলত। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 21শে জুলাই পুলিশের গুলি চালানোর সমালোচনা করতেন, কিন্তু তিনি 2011 সালে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন, জেতার পর তাকে নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন। শুধু তাই নয়, 2017 সালে মনীষ গুপ্তকে তিনি তৃণমূলের রাজ্যসভায় সাংসদ অবধি করেন, অর্থাৎ 21শে জুলাই গুলি চালানোর সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই মনীষ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বারবার পুরস্কৃত করেছেন। ঘটনাকে তো ঢাকা যায় না, এটা ঘটনা। তিনি মন্ত্রী ছিলেন, এটা ঘটনা। তিনি 21শে জুলাই মঞ্চে থাকতেন, সেটাও ঘটনা। মানুষ দেখেছেন, মানুষ বিচার করছেন যে কোথায় কি কমিশন হয়েছিল, কমিশন কি রিপোর্ট দিল, তার বেসিসে কি হলো, সবই মানুষ দেখছেন এবং জানেন যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় সঠিক রাস্তায় যাব। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত করতে একটি কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশন তার রিপোর্টও জমা দেয়, কিন্তু 15 বছরে তৃণমূলের আমলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 21শে জুলাই যার আদেশে গুলি চলল সেই মনীষ গুপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। ওই 21শে জুলাই যে কংগ্রেস কর্মীরা প্রাণ দিয়েছে তাদেরকে সামনে রেখে রাজনীতি হচ্ছে, কিন্তু আসলে তাদেরকে সম্মান জানানো হচ্ছে না, তাদের আত্মত্যাগকে কেউ কুর্নিশ জানাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। শুধু রাজনীতির উপর রাজনীতি। অর্ডার গুলি চালাবার, সেটা তো হোম সেক্রেটারি দেয় না। অর্ডার দিয়েছিলেন ডিএন বিশ্বাস, কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি গুলি চালাবার পরে বলেছিলেন ওয়েল ডান মাই বয়েস। মনীষ গুপ্ত ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল। মনীষ গুপ্ত ভালো অফিসার, তার নাম জড়িয়েছিল, কিন্তু তিনি অর্ডার দিয়ে গুলি চালিয়েছিলেন, এটা তো ঠিক নয়। তাহলে কি 21শে জুলাইয়ের গুলি চালনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখে এক কথা বলেছেন আর কাজে অন্য কিছু করেছেন? এই প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘুরে ফিরে সেই 1993 সালের 21শে জুলাই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস নেতা। দেখুন, ক্ষমতায় আসার পর 21শে জুলাই কমিশন তৈরি করেছিল তৃণমূল সরকার।
বিচার বিভাগীয় কমিশনের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। নিজে গিয়ে প্রথম ডাকে সেই কমিশনে সাক্ষ্য দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আবার দেখুন, 21শে জুলাই কমিশনের রিপোর্টে সরকারের হাতে আছে বলে ওই 21শে জুলাইয়ের মঞ্চের ওপর থেকে 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন। আমি একবার দ্রুত দেখে নিই ঠিক কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল। চক্রান্ত বুঝলাম, কিন্তু তারপরও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনটা জনগণের করের টাকায় তৈরি হয়েছিল। 1 ডজনেরও বেশি কমিশন করেছিল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, যার মধ্যে বেশিরভাগই মানে রিপোর্টগুলো আর কি সূর্যের আলো দেখেনি। আমি শতরূপের কাছে যাব। দেখো, ওই উনি কেন চক্রান্ত সামনে আনেননি তার কারণটা হচ্ছে চক্রান্তটা উনিই করেছিলেন। আমি এই যেটাকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে অনির্বাণ বলার সময় বললো যে ঠিকই বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল বানিয়েছিলেন, সেই সময় ঋতব্রত এখন বিজেপির ছত্রছায়ায় লাফাচ্ছে। আমি খালি অনির্বাণকে মনে করাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দলটা বিজেপির ছত্রছায়াতেই বানিয়েছিলেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপির ছত্রছায়াতেই তৃণমূল কংগ্রেস বানিয়ে বিজেপির সঙ্গে জোট করে ওনার রাজনীতি সেকেন্ড ইনিংস শুরু করেছিলেন। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, সো অন অ্যান্ড সো ফোর্থ। আচ্ছা, চক্রান্ত শুনলাম, তুমি বা আমি কেউ এখনো জানি না যে কার সিদ্ধান্ত। আমি বলছি 1 জন 2 জন 3 জন, সিদ্ধান্ত তো কেউ নিয়েছিল। কারণ জানার জন্য 15 বছর সময় পেয়েছিলেন এবং 15 বছর জানাননি যখন, আর এই জীবনে জানাবেন বলে মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সুমনদা, টিএন সেশনের নামটা যেহেতু এলো এবং জ্যোতিবাবু ওনাকে মেগালোম্যানিয়াক বলেছিলেন, এটা তো ঐতিহাসিকভাবে সত্যি, সেই কথাটা রেফার্ড হলো। আমার মনে হয় বারবার খালি এইটুকু রেফার্ড হয়, বাকিটাও একটুখানি বলে দেওয়াটা ফেয়ার। আমার মনে হয় যে টিএন সেশনকে ওভারস্টেপিংয়ের জন্য সেই সময় একাধিকবার সুপ্রিম কোর্টও সাবধান করে দিয়েছিলেন। টিএন সেশন, আচ্ছা বলো তো সুমনদা, আজকে যদি ভারতের চিফ ইলেকশন কমিশনার মোদিকে ফোন করে নির্দেশ দেন যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ড্রপ করুন, ব্যাপারটাকে মোদি কিভাবে নেবেন, বিজেপি কিভাবে নেবেন, বা ভারতের মানুষ হিসেবে আমরা কিভাবে নেব? ঠিক, পাশাপাশি তুমি এটাও যোগ করতে পারতে, সেটা হচ্ছে যখন সেটা সিদ্ধান্ত জাতীয় স্তরে গৃহীত হলো তখন জ্যোতিবাবুর পয়েন্টটা কি ছিল? জ্যোতিবাবু বলেছিলেন খুব পরিষ্কার, সেটা হচ্ছে এর জন্য যেটা খরচ সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যয় করা উচিত না। এর বিষয়ে তুমি একমত হতে পারো, আমি দ্বিমত হতে পারি। আমি মনে করি সেটা যুক্তি নয়, কিন্তু আমার বক্তব্য যখন সেটা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো তখন কিন্তু সিপিএম বা জ্যোতিবাবু তার দলকে রাস্তায় নেমে আন্দোলন করেননি তার বিরুদ্ধে, মেনে নিয়েছিলেন এবং তার কার্ডটা দিতে আমার মনে আছে কলকাতায় উড়ে এসেছিলেন টিএন সেশন, হাতে জ্যোতিবাবুর হাতে কার্ডটা দিয়ে গেছিলেন। আমি খালি একদম ঠিক কথা সুমনদা, এবং আমি জাস্ট এটা অনেকেই হয়তো সেই সময়কার ইতিহাস অনেকে জানেন না, আমিও এটা পরেই জেনেছি, তখন আর আমার বয়স কত ছিল, 5-6 বছর বয়স। সেটা হচ্ছে টিএন সেশন নরসিংহরাও দেশের প্রধানমন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন চিঠি লিখে যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরান। একজন সীতারাম কেসরি, আর একজনের নাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সুতরাং পাঞ্জাবের ইলেকশন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে পাঞ্জাবের ইলেকশন বাতিল করে দিলেন। সুতরাং টিএন সেশনকে জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন। আমার মনে হয় যে এইটা বলাটা একটা দিকের কথা বলা হচ্ছে, সেশনের পুরো ইতিহাসটা নিয়েও চর্চা হওয়া দরকার। এবার হচ্ছে আজকের কিন্তু ওনার অবদানটাও মানো। হ্যাঁ, সে তো অবদান তো শেরশার কত অবদান আছে, তো মোহাম্মদ বিন তুগলকের কত অবদান আছে, সব এসব করেছিলেন। যাক, আমি বলছি কি যে দেখো সুমনদা, আজকে মনে হয় যেটাকে যে ইতিহাস খুঁড়ে এনে আজকের আলোচনাটা হচ্ছে, একদিকে এটা অত্যন্ত জরুরি রাজনীতি আমরা যারা করি বা ফলো করি আমাদের সবার জন্য। আবার আমার মনে হয় যে আজকের বিষয়টা খুব অপ্রয়োজনীয়, কেন আজকের মোদ্দা বিষয়টা কি? মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, এই তো তার জন্য আবার ভর সন্ধ্যেবেলা এতগুলো লোককে বাড়ি থেকে ডেকে এনে বসে আলোচনা করার কি আছে? তো মমতা ব্যানার্জির বাড়ির লোকও জানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, এটা তো নতুন করে এস্টাবলিশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, দেখো গত 2 মাস ধরে এই যে একটা সার্কাস চলছে, কে কোন তৃণমূলে আছে, কে ঋত তৃণমূলে, কে মৃত তৃণমূলে, হ্যাঁ এসব চলছে। আজকে শুনছি ববি হাকিম এই তৃণমূলে, কল্যাণ ব্যানার্জি ওই তৃণমূলে, অনির্বাণ এই তৃণমূলে, আবার সুদীপ রাহা 2 দিন আগে দেখলাম মমতা ব্যানার্জির পাশে, সে এখন অন্য তৃণমূলে। আমি তো 2 মাস ধরে অপেক্ষায় ছিলাম, এই 21শে জুলাই যত এগিয়ে আসছে আমার প্যালপিটেশন বাড়ছে। আমি খালি জানতে চাই যে এই মনীশ গুপ্ত কোন তৃণমূলে আছেন। কারণ আমরা চাই, এবং আমার বিশেষ আমার মতো গোটা বাংলার মানুষ চাই যে অন্ততপক্ষে মনীশ গুপ্ত যেন কালীঘাট তৃণমূলে থাকেন। কারণ এই যে দৃশ্যটা, যেটা আমাদের বাংলার মানুষের বছরে একবার দেখার সৌভাগ্য হয়, যে যার ওপর গুলি চলেছিল সেই মমতা ব্যানার্জি, আর যার কথায় গুলি চলেছিল সেই মনীশ গুপ্ত একসঙ্গে বসে পাগলু ডান্স দেখছে। এইরকম শহীদ ফেস্টিভ্যাল তুমি কোথায় পাবে? সুতরাং এই যে একটা শহীদ উৎসব প্রতিবার ওরা করে, এই দৃশ্য তো আমরা হারাতে পারি না। তাই আমরা মনীশ গুপ্ত যেন মনের প্রাণে আমরা চাই যে হাজরায় হোক কি যে চুলায় হোক, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পাগলু ডান্স দেখে আমাদের এই বার্ষিক দৃশ্যসুখটা উনি করা থেকে বিরত না থাকেন। অন আ ভেরি সিরিয়াস নোট সুমনদা, 2টো কথা। প্রথম কথা হচ্ছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, সঠিকভাবে আমি কথাগুলো রিপিট করতে চাই না যে কথাগুলো বিশ্বনাথ স্যার বললেন, তুমি বললে,
যেগুলো উঠে আসলো, মমতা এটা সত্যি কথা, এপিক কার্ডের জন্য কেউ রাইটার্স বিল্ডিংয়ে যেতে যাবে কেন? আমাকে যদি এপিক কার্ডে ভোট করাতে হয় যাবো তো ইলেকশন কমিশনের অফিসে, রাইটার্স বিল্ডিং থেকে তো ঠিক হবে না, কি আজকে ধরো নবান্ন থেকে তো ঠিক হবে না যে ভোটটা কি প্যাটার্নে হবে, ঘেরাও করার তো ইলেকশন কমিশন অফিস ঘেরাও করতেন। উনি সেই সময় রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন নির্বাচিত একটা সরকারকে উপড়ে ফেলতে। এবার আমি তোমায় বলি সুমনদা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে বয়ানটা পাল্টাতে হলো, বিশ্বনাথ স্যার একটা পার্সপেক্টিভ বলেছেন, এটা হয়তো ঠিক হতেও পারে, আমি তর্কে যাচ্ছি না। আমার মনে হয় যে এটা একটু ভেবে দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন উনি বিরোধী ছিলেন, তখন ওনার রাজনীতি ছিল যে একটা নির্বাচিত সরকারকে 356 জারি করে বাতিল করতে হবে, রাষ্ট্রপতি শাসন ইস্যু করতে হবে, যে কোনো ইস্যুতে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারবে না, সিবিআই তদন্ত করতে হবে। যেদিন উনি মুখ্যমন্ত্রী চেয়ারে এসে বসলেন, সেদিন এই নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে 356 জারি করার রাজনীতি তখন ওনার কাছে প্রত্যাঘাত হয়ে ফিরে আসতে পারত। রাজ্যের পুলিশের এখতিয়ারকে ওভার পাওয়ার করে প্রতিটা ইস্যুতে সিবিআই তদন্ত, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সেটা চাইবেন না, সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হন, যেই হন না কেন, কোনো মুখ্যমন্ত্রীরা চাইবেন না। এটা পয়েন্টটা আমি জাস্ট তোমায় যোগ করছি, কর্মসূচিটার নাম ছিল মহাকরণ অবরোধ। যে মুখ্যমন্ত্রী নবান্ন অবরোধকে অ্যাকশন নিচ্ছেন, তিনি কি করে বলবেন যে তার অতীতে মহাকরণ অবরোধ ছিল? নামই ছিল মহাকরণ অবরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের বিরোধের থেকেও ভারতের সংবিধানের প্রতি আমাদের আস্থা বা দায়িত্ব বেশি বলে আজকে দাঁড়িয়ে দাবি করছি না। নাহলে সুমনদা, একটা কথা না মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, এই যে এখন এরা দাবি করেছে না যে ভিক্টোরিয়া হাউসের সামনে করবে এবং সরকার থেকে রিজেক্ট করেছে, আমি বলছি সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি বদলার রাজনীতি আমাদের করতে হতো, আমরা দাবি করতাম পশ্চিমবঙ্গ সরকার থেকে আইন করে দেওয়া উচিত, পশ্চিমবাংলার প্রতিটা রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পাবে, খালি তৃণমূল কংগ্রেস ছাড়া। সার্কুলার ইস্যু করা উচিত। তার কারণটা হচ্ছে সিমিলার একটা সার্কুলার তৃণমূলের আমলে ইস্যুড হয়েছিল, একেবারে অশোক স্তম্ভ দেওয়া সরকারি লেটার হেডে লেখা, নাম করে যে এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক, এআইটিসি খালি 21শে জুলাই সমাবেশ করবে, এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সমিতি করার অনুমতি পাবে না। সরকারি অর্ডার ইস্যু হয়েছিল, সেই অর্ডার এই হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেটা বাতিল হয়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। অতএব যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তখন ওনার এই ফেলে আসা অতীতটা, যে উনি যে নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইতেন রাষ্ট্রপতি শাসন জারি করে, উনি যে সব ব্যাপারে সিবিআই তদন্ত চাইতেন, সেই অতীতকে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব অস্বীকার করতে হবে। অতএব একটা নতুন অজুহাত এনেছিলেন সেই দিনের ইতিহাসটাকে পাল্টানোর, কিন্তু ইতিহাস খুব নির্মম, মাটির 100 ফিট গভীরে খুঁড়ে পুঁতে দিলেও একদিন না একদিন সেখান থেকে মাথা চাড়া দিয়ে বেরোয়। তবে আমি বলছি যে আজকের তারিখে দাঁড়িয়ে আমার এটাই বক্তব্য সুমনদা, যে আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি না, আজ ধরুন পেপার লিক হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে দেশ জুড়ে আত্মহত্যা করছে, আজ সোনাম ওয়াংচুক এতদিন ধরে অনশনে বসে আছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সরকার উদাসীন, আজকে বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর দোকান ভাঙা হচ্ছে, একটা কালা কানুন জারি করা হচ্ছে বিরোধীদেরকে গ্রেপ্তার করার জন্য। এমন অবস্থায় এই 2-3টে মানে কি বলবো মাফিয়া গ্যাংয়ের ওই কে 21শে জুলাই করবে, কে ওই আইনি অধিকার আছে, আইনি অধিকার চিহ্নের জন্য লড়ছে না, লড়ছে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কোটি টাকার পার্টি ফান্ডের জন্য। সুতরাং এদের এই সার্কাস দেখে আজকের রাজনীতি সত্যিকারের ইস্যুগুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ঠিক, কিন্তু পাশাপাশি একটা জায়গায় ওর সঙ্গে আমি দ্বিমত, সেটা হচ্ছে 14টা মানুষের মৃত্যু যে পরিস্থিতিতে যে অবস্থায় হোক, নিঃসন্দেহে বলা যায় অন্য উপায় ছিল। সেদিনকার যারা প্রশাসক ছিলেন, পুলিশ ছিলেন তারা, এবং যারা প্রশাসক ছিলেন, নিঃসন্দেহে তাদের দায় নিতে হবে। 14টা মানুষের মৃত্যু হয়েছিল, কেন হয়েছে, কিন্তু সেটা অল্টারনেটিভ উপায় তখনও ছিল। আমার ধারণা ছিল জ্যোতি বসু ইচ্ছে করে জানালেন না, বুদ্ধদেব ভট্টাচার্য ইচ্ছে করে জানালেন না। যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, আমি আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় জানবো, তাও আমার 15 বছর বয়স বেড়ে গেল। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জানাননি, অত্যন্ত খারাপ করেছিলেন, কিন্তু 93 থেকে 2011 অব্দি সিপিএম সরকারও যে জানায়নি, সেটা নিশ্চয়ই খুব ভালো। আরে আমি তো বললাম সেটা, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যবহারে হতাশ হয়ে আমি মমতা ব্যানার্জির দিকে আশা করে তাকিয়েছিলাম যে এবার জানতে পারবো, তাও জানতে পারবো না। আরে ভোট তো তুমি তো বিজেপিকে ভোট দাও, তাহলে বিজেপি সরকার যদি রাস্তায় আলো জ্বালে, সেই আলো তোরা তুমি যাবে না। বিজেপি সরকারের কাছে আশা করি না। যাই হোক, দ্বিতীয় কথা যে সৌমদা যে মনীশ গুপ্তকে নিয়ে আপত্তি জানাচ্ছিলেন, হঠাৎ আমার মনে পড়লো ওই মনীশ গুপ্তর নির্বাচনী প্রচারে সৌমদাও ছিল, মানে মনীশ গুপ্তর হয়ে সৌমদা নির্বাচনের প্রচার। 2011 সালে তুমি নাকি মনীশ গুপ্তর হয়ে প্রচারে গেছিল না? আমরা হ্যাঁ কি না আমরা আসলে ওদের দল পরিবর্তনের যে দল পরিবর্তনটা করে নৈতিকতা মনে করে, তো আমরা তো দল পরিবর্তন করি না। আমাদের ইতিহাস একটাই, আমরা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে জন্মেছি, ওটা নিয়ে চলছি। তো ওদের মতো বারবার দল পরিবর্তন করি না। ওই সেদিনের আন্দোলন যে শতরূপ বলছিল, সেদিনের আন্দোলন কি প্ররোচনা ছিল গুলি চালাতে হবে? সেদিনের আন্দোলনকে নিয়ে
কোথায় বলা, আজকে 356, 355, আমরা তো প্রতিনিয়ত, তারপরে বহুবার আমরা বলেছি, তৃণমূল বলেছে, সিপিএম বলেছে। আমার কিন্তু বক্তব্য হচ্ছে গুলি চালানোর কি- অল্টারনেটিভ এই যে আজও trigger আছে, happy, সেদিনও ছিল। সেদিন না, আমার বক্তব্য আর সেটাই। শুধু না, তার আগে শর্তটা বলে দিই প্লিজ, তার আগে টিয়ার গ্যাস চলেছে, রবার বুলেট চলেনি, ডাইরেক্ট গুলি চলেছে। এবং আমি তো বলছি বিনা প্ররোচনায় যেহেতু নির্বিচারে, মানে গুলি চালিয়েছে নির্বিচারে, খুন করেছে। আমি তো ছিলাম না, দেখো 93 সালের 21শে জুলাই আমার 6.5 বছর বয়স, আমি তো ছিলাম না, সৌম্যদা ছিল। সেই সৌম্যদাকেই এবং মনীশ গুপ্ত ছিলেন, মানে রাইটার্সে বসছিলেন, মনীশ গুপ্ত রিপোর্টে দিলেন যে কতগুলো মাতাল অস্ত্র নিয়ে সরকার ফেলতে এসেছিল। সেই মনীশ গুপ্ত সপক্ষে যখন সৌম্যদা সভা করলো, প্রত্যক্ষদর্শী সৌম্যদা, তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই মনীশ গুপ্ত ঠিকই বলে থাকবে। সেই কারণে আমি, ওটাই আমার উত্তর। ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে একটার পর একটা কমিশন হয়েছে। তো সত্যি আমার প্রশ্ন হচ্ছে যে এই রিপোর্টটা মমতা বন্দ্যোপাধ্যায় 2017-তে দাঁড়িয়ে বলছেন যে এটা জমা পড়েছে, তাহলে রিপোর্টটা তো হাওয়া হয়ে যায়নি? আজকের যারা সরকারে এসেছে, রিপোর্টের কন্টেন্ট বলছেন, কন্টেন্টও বলছেন অনেক। আজকের যারা সরকারে আসছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের কিন্তু উচিত, একটা দায়িত্বের মধ্যে পড়ে এই রিপোর্টগুলো পাবলিকলি আনা। বেশ, আমি সায়ন্তন বাবুর কাছে আসবো, কিন্তু সোজা কথা, এই পুরো বিষয়টাতে হাসি একমাত্র চওড়া হচ্ছে রাজ্য বিজেপির। কেন বলছি? একটা 21শে জুলাই এবছর ভেঙে 3 টুকরো হয়ে গেল। শহীদ পরিবারগুলো, তাদের একাধিক পরিবারের সঙ্গে কথা হয়েছে, দেখিয়েছি, আবার এই অনুষ্ঠানেই দেখাবো। সেই শহীদ পরিবারের মানুষগুলো তারা মনস্থিরই করে উঠতে পারছেন না যে কোন উদযাপনটায় তারা যাবেন, কোন তর্পণটায় তারা যাবেন। এ কোনোদিন হয়েছে নাকি? মন্দের ভালো যে ঋতব্রত তৃণমূল আর প্রদেশ কংগ্রেস অন্তত 21শে জুলাই করার জায়গাটা পেয়েছে। একদল মেয়র রোড আর একদল হচ্ছে শহীদ মিনার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল, যারা এতদিন আইনের তোয়াক্কা না করে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করতেন, তারা ভেন্যু অর্থাৎ কোথায় তারা করবেন সেটাই এখনো কেউ জানে না। আগামীকাল একটা মামলার শুনানি হওয়ার কথা হাইকোর্টে, এবং তারপরে যদি কিছু আশার আলো তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল দেখে। কিন্তু আবার বলছি, এই পুরো বিষয়টাতে হাসি চওড়া হয়েছে শুধু সায়ন্তন বাবুদের। লোকে বলছে মেঘের আড়ালে মেঘনাথ নাকি আপনারাই। না, মেঘনাথের প্রশ্ন নয়, আপনি মনীশ গুপ্তকে দেখালেন, মনীশ গুপ্তর প্রশ্ন, ওনার যে প্রশ্ন আমি সেটাকেই মেনে নিচ্ছি, যেটা আপনার ইন্টারভিউ আজ থেকে বোধহয় 15 বছর আগে। একদম। তাতে বলেছেন স্বরাষ্ট্র সচিব তো একটা এয়ার কন্ডিশন ঘরে বসে রয়েছে, সে কি করে জানবে কি হচ্ছে? আধিকারিকরা নির্দেশ দিচ্ছেন, একদম ঠিক কথা। কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন, তার নির্দেশে নিশ্চয়ই গুলি চলেছে। কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি বলতেন যে বিজেপি জেতেনি 5টা রাজ্যে, এখানে দাঙ্গা হবে না। সেই কমিশনার তুষার তালুকদারের বিরুদ্ধে 15 বছরে কি ব্যবস্থা নিয়েছেন? এখন তিনি ইহলোকে নেই, কয়েকদিন আগে অবধি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি তুষার তালুকদারের বিরুদ্ধে। কোনো ডিসিপি র্যাঙ্কের তৎকালীন অফিসার, তার নিচের কোনো অফিসার কি ব্যবস্থা নিয়েছেন? এর জবাব তো দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যেটা বিশ্বনাথ দা বলছেন যে রাজ্য সরকার সুশান্ত চ্যাটার্জির কমিশনের রিপোর্টটা বার করুন, আদৌ ওটা আছে না ওটা অন্তর্জলি যাত্রা হয়ে কেওড়াতলায় চলে গেছে? তার গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু কারণ যা রাজ্য প্রশাসন চলেছে, এমন হতে পারে ওটা তো কালীঘাটের মতো কেওড়াতলায় চলে গেছে। কিন্তু আমার এই সৌম্যদার প্রতি একটা প্রশ্ন আছে। সৌম্যদা পুরনো নেতা, আমরা অনেক বছর চিনি, আমি তখন কলেজে পড়ি। পরের দিন সম্ভবত 22 তারিখ আর 23 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসবি চৌহান এসেছিলেন, খবরের কাগজে পাবেন। একদম সকালবেলা এসছেন দমদম এয়ারপোর্টে, তখন এত প্লেন চলতো না, কম প্লেন চলতো। সরাসরি চলে গেছেন ইন্দিরা ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে প্রথম মিটিং, সেই মিটিংয়ের পরে এসবি চৌহান যা যা তার অফিসিয়াল বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিয়েছেন। তিনি যদি কংগ্রেসের নেতারা, কংগ্রেসের কর্মীরা মারা গেছে, তিনি কি করবেন? তিনি প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না, যারা মারা গেলেন খোঁজ খবর করবেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাটা কোনো আমি বিরোধিতা করছি না, প্রেফারেন্স কোনটা? তখন থেকে কংগ্রেস আর সিপিএম এর জোট, আর তারপর যেটা প্রকাশ্যে আসলো, এত দুঃখ, এত যন্ত্রণা, কিন্তু সেই কংগ্রেস, সৌম্যদাদের দল বেশি দিন অপেক্ষা করেনি। 3 বছর পরেই কংগ্রেস সিপিএম মিলিতভাবে দুটো প্রধানমন্ত্রী ভারতবর্ষ দিয়েছে। 2004-এ আবার প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারকে সমর্থন করেছে সিপিএম মিলিতভাবে। আর পরের 11-র পরে তো
16 সালের ঠিক, কিন্তু এটাও পাশাপাশি বলুন যে কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করলেন আর সঙ্গে সঙ্গে আপনারা আমি সাপোর্ট বলছি দিলেন। তো, আমি তো এটাও বলুন। আপনার অনুষ্ঠানে বলেছি বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস হতো না। আমি তো আমার বক্তব্যে স্ট্যান্ড আছি, আমি তো আমার বক্তব্যে স্ট্যান্ড আছি, আমি তো সেটা অস্বীকার করছি না। সেদিন গণতন্ত্র রক্ষার কারণে তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি সমর্থন জুগিয়েছিল, সমস্ত দিক দিয়ে সমর্থন জুগিয়েছিল। লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হতো না। গণতন্ত্র রক্ষার কাজে কংগ্রেস থেকে লোক বিজেপি তখনও নিত, আজকেও নেয়। গণতন্ত্র রক্ষার কংগ্রেস এক জায়গায় বলতে দিন, আমি বললেই সমস্যা হয়ে যাচ্ছে। আমার কথা আমার কথাটা এটা হয়, বিশ্বনাথ দা অনেকদিন ধরে পুরো বিষয়টা দেখছেন। আচ্ছা, গত 12 বছর মোটামুটি 16-17 সাল থেকে 21শে জুলাই হয়, পাগলু ড্যান্স ট্যান্স সব ভুলে গেলাম। গুলি চালালো সিপিএম এর পুলিশ, মারা গেল কংগ্রেসের কর্মী, বিজেপি করে টিএমসি, আর গালি খায় বিজেপি। একদম ঠিক, আর গালি খায় বিজেপি। ওখানে পাগলু ড্যান্সের মাঝে কোনোদিনও আর শুনেছেন যে জ্যোতিবাবুর পুলিশ গুলি করে মেরে দিত, বুদ্ধবাবু হায় হায়? কখনো শুনে? এখন তো বুদ্ধবাবু জ্যোতিবাবুর ইহলোকে নেই। খুশি হওয়ার কথা, তার মানে আপনাদের প্রাসঙ্গিকতা আছে, প্রাসঙ্গিকতা বেড়েছে। এমন কপাল যারা সাথেও ছিল না, পাঁচেও ছিল না কোনোভাবে। সেদিন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত নির্বাচন বোধহয় তার কয়েকদিন আগে হয়েছিল, আমাদের 16% ভোট হয়েছিল, আমার এটা মনে আছে। কিন্তু তারপরে গুলি চালালো সিপিএম এর পুলিশ, মার খেলো কংগ্রেসের কর্মীরা, সভা করলো তৃণমূল, গালি খেলো বিজেপি। এটা হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক খেলা। আমি এটা বলি। এবার দেখুন, মুখ্যমন্ত্রী যখন চলে গেলেন বিগত দিনের, তিনি লাস্ট দিন কি বললেন? আমি 3টে থেকে 6টা রোজ বাড়িতে বসে থাকবো, কংগ্রেসীরা আসুন, সিপিএমরা আসুন, মাওয়িস্টরা আসুন। তা আপনি কংগ্রেস, সিপিএম, মাওয়িস্টদের নিয়ে জোট করছেন। আজকে 21শে জুলাইয়ের আর প্রয়োজন কি? কি প্রয়োজন আর 21শে জুলাই আজকের দিনের করার? কংগ্রেসের প্রয়োজন তো আগেই ফুরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রয়োজন ফুরিয়ে গেছে। আর এখন আপনি ওই নকল তৃণমূল না আসল তৃণমূল নতুনকে তৈরি করেছে, কেউ জানে না তারা কি করবেন, এটা তাদের বিষয়। কিন্তু আমার বক্তব্য পরিষ্কার, দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটা বড় ঘটনা ঘটেছিল। আজকের দিনে আমরা যারা রাজনীতি করি, যারা তৃণমূল করে, আমি তো আমাদের পাশে অনির্বাণ রয়েছে আমার ভাইয়ের মতো, অনির্বাণও 21শে জুলাইয়ের পুরো প্রেক্ষাপট জানে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের কর্মীরা জানে না 21শে জুলাইয়ের প্রেক্ষাপট, কারণ তাদের নেত্রী সবাইকে ভুলিয়ে দিচ্ছে। এবার বলতে পারি একটা সেন্টেন্স খালি বলা, প্রথম কথা শুধু একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটাই অবশ্য মানে সেটাও তথ্যের ধারে কাছে গেল না, তাতেও এপিক কাট বলা হলো। গত বছর এটা প্রথম হয়েছিল। আমি বলছি এভিটাকে তো অন্তত সত্যি কথা বলা হোক। শতরূপ্ত টিএন সেশনের খুব বিরুদ্ধে বা সিপিএম খুব বিরুদ্ধে, পাগল কুকুর, প্রধানমন্ত্রীকে বলতেন ঘুমন্ত বুদ্ধ, এগুলো সব ছিল বিষয়। কিন্তু ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন শতরূপরা কিভাবে করাতো, আফজাল আমানুল্লাহর রিপোর্ট আছে, একদিন এবিপি আনন্দে সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তার জন্য বুলডগ হয়ে গেছে। ঠিক আছে, এবার বলি প্লিজ। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে কিরকম ভাবে ভোট করাতেন তাই নিয়ে দিলীপ ঘোষের অনেক বক্তৃতা আছে, সুতরাং ওই জন্য ছাড়ুন। আমি আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা যেটা শান্তনদা ঠিক বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি অমুক সময় অবধি অপেক্ষা করবো, কংগ্রেস আসুক, সিপিএম আসুক, মাওয়িস্ট আসুক, এই তিনজনের কেউ গেল না। মাঝখান থেকে তৃণমূলের এমএলএ এমপিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর গেল না, সুতরাং সেটাও আমি চালা। আমি একটা কথা বলি, আচ্ছা এই যে কথাটা বলা হচ্ছে বারবার করে, এটা তো ঘটনা যে ভারতের রাজনীতিতে 1 কোটি এরকম উদাহরণ আছে যেখানে দুটো দলের মধ্যে লড়াই হয়েছে, রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, কিন্তু পরবর্তীকালে একটা সময় পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের মধ্যে আবার জোট হয়েছে। কেমন? আমি বলছি সেটাকে নিয়ে যদি আজকে বিজেপি আক্রমণ করে, কদিন আগে ওরা জন্মদিন পালন করলেন বা সব মানে ঘাট ধরে লোককে দিয়ে করালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনাদের বক্তব্য হচ্ছে এই মানুষটা হচ্ছেন আমাদের ভারতে আমাদের দলের প্রতিষ্ঠাতা। কেমন? অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা ছিল, বিজেপির চিরকালের বক্তব্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কাশ্মীরে খুন করিয়েছিল শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে তার ছেলেকে ফারুক আবদুল্লাহকে মন্ত্রী বানিয়ে সেই বাজপেয়ী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হলেন। সুতরাং এখন এগুলো বলতে এলে সায়ন্তন দা, আমি বলছি সায়ন্তন দা আজকে এখানে বসে আছে, গত 3 দিন ধরে মানে ফেসবুক খুললে সায়ন্তন দার ছবিতে ভেসে যাচ্ছে যে প্রকাশ চিকবরাইকে গরুচর বললো সুকান্ত মজুমদার, সে বিকেল 5টায় বিজেপিতে যোগ দিয়ে 7টা এমপি হয়ে গেল। আর সায়ন্তন বসুর মতো, দেবজিৎ সরকারের মতো, আর একজনকে রাজু কি নাম পুরো নাম? রাজু ঘোষ না রাজু ব্যানার্জি। এই 3 জনের মতো পুরনো বিজেপি কর্মী থাকতে এই সমস্ত গরুচরকে কেন বিজেপি এমপি করছে? ডান দিকে যেতেই হবে, সৌমত বাধা দিতেই পারে না, ও তো ঘোষিত ডানপন্থী দল, ডান পক্ষের লোকেদের কাছে যেতে হবে। কিন্তু আমি দ্রুত একবার দেখবো, এতবার পাগলু ডান্সের রেফারেন্স হচ্ছে, আজকে ববি হাকিম বলেছেন যে আগে নাচ গান হতো, এবার শহীদ তর্পণ হবে। আমি বলছি যে এই বোধোদয়
বিলম্বিত বোধোদয় কেউ বলতে পারেন, কিন্তু একবারও এই নেতা নেত্রীরা এর আগে বলেছিলেন? আমি আসবো সেই প্রসঙ্গে, কিন্তু তার আগে কি বলেছেন দেখাই। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। একসময় 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা থাকতেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের গলাতেই এখন অন্য সুর, কারণ দুপক্ষের পথ এখন দুদিকে। কালীঘাট তৃণমূল এবার কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে তা এখনও ঠিক নয়। আর ঋতব্রত তৃণমূল শহীদ দিবস পালন করছে গান্ধী মূর্তির পাদদেশে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। নাম না করে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিম। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ। এত বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কিংবা মঞ্চে থেকে 21শে জুলাই পালন করতেন, সেই অরূপ বিশ্বাস কিংবা অরূপ রায় কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা এবার শুধু আলাদা জায়গায় 21শে জুলাই পালন করছেন এমনটা নয়। তারা প্রশ্ন তুলছেন বিগত দিনের শহীদ তর্পণ নিয়ে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। কখনোই ওটা নাচ গানের মঞ্চ ছিল না। যারা এতকাল ছিলেন এসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে যারা আজকে 21শে জুলাইয়ের ভুল ধরেছে, তারা আজকে 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। বিগত 5 বছরে, তার আগে কিন্তু সিস্টেমেটিক একটা ছিল, কিন্তু পরে আমরা দেখলাম যাদের কোনো ত্যাগ নেই, যাদের এই লড়াইয়ের জন্য কোনো রকম স্যাক্রিফাইস নেই, তারাই প্রথম সারির নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, দল হেরেছে, দলের সিংহভাগ বিধায়ক সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে যে ছবি ধরা পড়ত, তা নিয়ে এখন নানা শিবির থেকে কটাক্ষ ধেয়ে আসছে। প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ, মাংস, ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন 21শে জুলাইয়ের মঞ্চে নাচ গান নিয়ে অখুশি 21শে জুলাইয়ের শহীদ পরিবারও। 21শে জুলাই একটা শহীদ তর্পণ। শহীদ তর্পণ মানে নাচ গান, আনন্দ, উৎসব, পাগলু ডান্স নয়। 21শে জুলাই মানে যে রাস্তায় ডিম ভাত খাওয়ানোর প্রবণতা, সেটাও নয়। আর যে 18 বছর যে মরেছে, ওই 21শে জুলাই যা কথা বলে আর কোনো দিন দেখতে আসছে না। কেমন আছে, মরে গেছে, আমার স্বামী মারা গেছে, ওরা ফুর্তি করছে, আমার ভালো লাগতো না। সব মিলিয়ে সমালোচনা, বিদ্রোহ, কটাক্ষে এখন জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।